সমস্ত শিক্ষার্থী যারা আছো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটু আলোচনার মধ্যে আছি। ক্লাস 8 আর 10 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি খোকন দাস এবং আমার সঙ্গে আছেন মাস্টারমশাই অশোক মণ্ডল। আমরা তোমাদের ক্লাস 8-এর যে প্রশ্নগুলো তোমরা পেয়েছো হাতে, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তোমরা প্রথমে যেটা আমি বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি ভাবো যে তোমাদের বইয়ের থেকে সব এমসিকিউ আসবে, তাহলে কিন্তু না। তোমরা এতদিন ক্লাসে ওঠার সময় যে যে ক্লাস পেরিয়ে এসেছো, সেই ক্লাসে তোমরা যা শিখেছো তার ভিত্তিতে প্রশ্নটা হবে। এই যে এমসিকিউগুলো কিন্তু প্রশ্নটা যদি তোমরা ভালো করে স্টাডি করো, ভালো করে পড়ো, বোঝো, তাহলে কিন্তু তোমরা উত্তর নিজেরা করতে পারবে। এক্ষেত্রে তোমাদের স্কুলের মাস্টারমশাই যারা আছেন তারা তোমাদেরকে সাহায্য করবেন। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমে একটা প্রশ্ন বলি, 9 নাম্বার প্রশ্ন। এখানে আমরা একটা বার চার্ট দিয়েছি। এই বার চার্টে তোমরা দেখেছো যে হরাইজেন্টালি কি আছে, কতগুলো ফলের নাম আছে, আর ভার্টিক্যালি কি আছে, সেই ফলগুলোর দাম দেওয়া আছে। এবারে তুমি তাহলে এই যে চার্টটা, এটা যদি খুব ভালো করে দেখো, তাহলে তুমি বিভিন্ন ফলের দাম পেয়ে যাবে। এবারে তোমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কোন দুটো ফলের দামের ডিফারেন্স 60 টাকা। তাহলে তুমি যদি ফলগুলোর দাম প্রত্যেকটার পেয়ে যাও, তাহলে তুমি খুব সহজেই বিয়োগ করে দেখে নিতে পারবে কোন দুটো ফলের দাম 60 টাকা, ফলের দামের বিয়োগফল 60 টাকা, এবং সেখান থেকে তুমি সহজেই উত্তরে পৌঁছে যেতে পারবে। অতএব তোমরা কিন্তু যদি প্রশ্নটা ভালো করে ফলো করো, তাহলে এর উত্তর কিন্তু তোমরা সহজেই পেতে পারো। এরপরে তোমরা দেখেছো একটা প্রশ্ন আছে, প্রশ্নের আমরা দেখেছি 13 নাম্বার প্রশ্ন। সেখানে দেখছি যে একটা আয়তক্ষেত্র এবং একটা বর্গক্ষেত্র বলা আছে, দুজনের পরিসীমা সমান। এবারে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে, তাহলে তুমি সহজেই পরিসীমা বার করতে পারবে, যদি কিনা তোমার পরিসীমার ফর্মুলাটা মনে থাকে। তোমরা নিশ্চয়ই জানো পরিসীমার ফর্মুলা। তো সেই পরিসীমার ফর্মুলা দিয়ে তোমরা আয়তক্ষেত্রে পরিসীমা বার করলে। এবার তুমি প্রশ্নটা পড়ে দেখো, প্রশ্নের মধ্যেই বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যা বেরোবে, তোমার এখানে দৈর্ঘ্য 12 আর প্রস্থ 6 সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে পরিসীমাটা 12, 2 × 12 + 6 করলে তোমার 36 বেরোচ্ছে। তাহলে 36 সেন্টিমিটার পরিসীমাটা বেরিয়ে গেল। কার পরিসীমা? আয়তক্ষেত্রের পরিসীমা। তুমি প্রশ্ন পড়ে বুঝে গেছো যে এই আয়তক্ষেত্রের পরিসীমাটাই বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে তুমি বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলে। এবারে দেখো, তোমার কিন্তু জানা আছে যে বর্গক্ষেত্রের পরিসীমার যে ফর্মুলা সেটা কি তোমরা জানো, 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে সেখান থেকে তোমরা বাহুর দৈর্ঘ্য ক্যালকুলেশন করতে পারবে। এবার তোমার অপশনটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমরা প্রশ্নটা, আমি বারবার যে বিষয়টা জোর দিতে চাইছি, সেটা হচ্ছে যদি প্রশ্নটা মন দিয়ে পড়া যায়, তাহলে কিন্তু উত্তর করা যাবে। আমি আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি তোমাদের সাথে, 10 নম্বর প্রশ্ন। সেখানে দেখো বলেছে 2 অঙ্কের একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। এদের মধ্যে বলেছে যদি সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক x হয়, তাহলে সংখ্যাটা কত? তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তাহলে দুটো অঙ্ক, একটা একক স্থানীয় অঙ্ক, একটা দশক স্থানীয় অঙ্ক। তাহলে এদের সমষ্টি হচ্ছে 9। এবার তুমি প্রশ্নটা পড়ো। প্রশ্নতে কি বলছে? প্রশ্নে বলছে যে একক স্থানীয় অঙ্ক যেটা, সেটা হচ্ছে x। তো একক স্থানীয় অঙ্ক যদি x হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে? দুটো যোগফল তো 9, তাই না? দুটো যোগফল যদি 9 হয় এবং একক স্থানীয় অঙ্ক যদি x ধরি, আমরা x বলে দেওয়া আছে প্রশ্নে, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? 9 - x। তাহলে আমি প্রশ্নটা পড়ে দুটো জিনিস বার করতে পেরেছি, কি? একক স্থানীয় যে অঙ্ক সেটা x, আর দশক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে 9 - x। এবারে সংখ্যাটা তোমাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে, তাহলে দশক স্থানীয় যে অঙ্কটা তাকে 10 দিয়ে গুণ, একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করে যোগ করলে আমি সংখ্যাটা পেয়ে যাব। তো দশক স্থানীয় অঙ্ক এখানে কত? 9 - x, তাকে 10 দিয়ে গুণ করলে। একক স্থানীয় অঙ্ক কত? x, তাকে 1 দিয়ে গুণ করলে, দিয়ে তুমি যোগ করে দিলে, তাহলে তোমার উত্তর পেয়ে গেলে।
তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নে যদি খুব ভালো করে পড়ে নাও, ভালো করে স্টাডি করো, তাহলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। তোমাদের এই নয় যে এই প্রশ্নগুলোই আসবে, এই টাইপের অন্য প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো তোমরা আগে ভালো করে স্টাডি করো, প্রশ্নটা বোঝার চেষ্টা করো, সেই প্রশ্নটা বুঝে সেখান থেকে উত্তর করো। দেখো তুমি অনায়াসে সবকটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। In English, students, you get the downloaded question from of NAS. In our question set of class 8, question number 9, there is a bar chart. In this bar chart, the horizontal line shows a number of names of foods, and the vertical line cost of the foods. Now, from this picture, if you note this picture minutely, you can get the cost of different foods, and then according to question, the difference of cost of two fruits is 60. So you may calculate the cost of two different fruits and you can easily get the answer. In question number 13, you find that the perimeter of a rectangle and square is same. Now, the length and breadth of the rectangle is given. What is this? The length is 12 centimeter and breadth is 6 centimeter. You know the formulas of perimeter of square and rectangle. In this question, the perimeter of rectangle is what? Is 2 into 12 plus 6, that is 36 centimeter. You know the perimeter, the formula of perimeter of a square, that is 4 into length of the sides. Therefore, 4 into length of the sides equal to 36, and you get the answer, that is the length of the side of the square. In the similar way, you point out the question number 9, question number 10. In the question, the sum of two digits of a two-digit number is 9, and this unit place number is 6. Since the unit place number is 6, therefore the 10th place number, what will be? 9 minus x. Therefore we get the two place digit, unit place 1 and 10th place 9 minus x. Therefore the total two-digit number equal to what is this? Equal to 10 into 9 minus x plus 1 into x. Therefore, you get the answer of two-digit number. In this way, you first of all you study the question minutely and want to get the answer from the question. I think you must get the answer studying the question minutely. Thank you. Now our teacher Ashok Toru Mondol give you some points on class 10. হ্যাঁ, ক্লাস 10 সম্বন্ধে ফার্স্টেই বলি যে অঙ্কগুলো, কিছু অঙ্ক আছে 9 থেকে আর কিছু অঙ্ক 10 থেকে আছে। এই 9-এর কোশ্চেনগুলো একটু ভালো করে দেখতে হবে, বেশ সহজও আছে। তা আমি ফার্স্টে বলছি 6-এর অঙ্কটা, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যেটা x² - 4x + 1 = 0। এই দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কেমন করে আনতে হয় তোমরা জানো, যে নিরূপক বার করতে হয়, এবং এটার ফর্মুলা হচ্ছে b² - 4ac। এবং এই b² - 4ac-টা সেটা কি ধনাত্মক নাকি সমান 0 কি হবে সেটার ওপরে নির্ভর করবে, মানে এর প্রকৃতি। সেই নিয়মে কিন্তু তোমাদের 6-এর অঙ্কটা হয়ে যেতে পারে। 4টে অপশান আছে, অপশানটা পেয়ে যাবে। এরপরে 9-এর অঙ্কটা একটা সমীকরণ দেওয়া আছে ax + b = 0, এবং খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এটাকে x সমান k ফর্মে কিন্তু সাজানো যাবে। এবং x সমান k-টার সমীকরণের লেখচিত্র কেমন হতে পারে সে সম্বন্ধে একটা ধারণা করে এখানে যে অপশানগুলো দেওয়া আছে
সেই অপশনের মধ্যে একটা তোমরা উত্তর পেয়ে যাবে খুব সহজেই। সহজ প্রশ্ন আছে। আচ্ছা, এরপরে তোমরা 16টা দেখতে পারো। 16-এ একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে সরলরেখার px প্লাস qy প্লাস r ইকুয়ালস টু 0, এবং এখানে চাওয়া হয়েছে y অক্ষের ওপরে ছেদবিন্দু। এবং তোমরা নিশ্চয়ই জানো y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। অতএব x ইকুয়ালস টু 0 এইখানে যদি তুমি বসিয়ে দাও, সেখান থেকেই তুমি কিন্তু উত্তরটা পেয়ে যেতে পারো, এবং এর মধ্যে একটা উত্তর তুমি পেয়ে যাবে খুব সহজে। এবারে আসছি ইন ইংলিশ। In question number 6, the quadratic equation is given x square minus 4x plus 1 equals to 0, and we have to find the nature of roots of this equation. To find this, we have to calculate discriminant, where discriminant equals to b square minus 4ac. If b square minus 4ac equals to 0, or b square minus 4ac greater than 0, in this process you can find the answer of 6 from 4 option. Now question number 9, there is a linear equation x plus b equals to 0, where you can arrange as x equals to k. Then we find about the straight line, what type. 4 option is given there, you can find a type there. And lastly, question number 16, there is a equation of a straight line is given, and we have to find the intersection of y-axis. We know the equation of y-axis is x equals to 0. So you can put this in the equation x equals to 0, then we find y, then we find the intersecting point in this option. তোমরা কোয়েশ্চেনটা আমরা দুটো ক্লাস নিয়ে আলোচনা করছি এখানে, তো আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন আমরা দেখেছি যে ক্লাস 8-এর কোয়েশ্চেনে আমাদের যে প্যাকেজটা আপলোড হয়েছে, তোমরা যেটা কোয়েশ্চেনটা পেয়েছো টিচারদের কাছ থেকে, সেখানে একটা সরল দেওয়া আছে। তো এই সরল এই ধরনের না এসে একটু কমপ্লিকেটেড অন্য আসতে পারে। তো এখানে কিন্তু আরও ধরো তোমাকে অনেকগুলো ফ্র্যাকশান দিয়ে দিল, সেই ফ্র্যাকশানগুলো দিয়ে অ্যাসেন্ডিং অর্ডার মানে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে দিল। তাহলে সেক্ষেত্রে তোমার পদ্ধতি জানা আছে, আগে হর যেগুলো আছে তাদের লসাগু বার করতে হবে, করে প্রত্যেকটা ভগ্নাংশে হর যাতে সমান হয় সেইভাবে অন্য ভগ্নাংশের আকারে লিখতে হবে। লেখার পরে আমরা তাদের যে লব আছে সেই লবটা দেখে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে পারবো। আমাদের অঙ্ক এখানে আমরা দেখেছি যে জিওমেট্রি কিছু অঙ্ক দেওয়া আছে, সেখানে 2-এর যে অঙ্কটা রয়েছে এটা তোমরা খুব সহজে নিজেরাই করতে পারো। কারণ এখানে যে ছবিটা তোমরা কোয়েশ্চেনে দেখেছো, তোমাদের সামনে যে কোয়েশ্চেনটা রয়েছে তাতে তোমরা দেখো যে 3টে অ্যাঙ্গেল রয়েছে। একটা অ্যাঙ্গেলকে এক্স ডিনোট করা আছে, একটাকে 30 ডিগ্রি বলা আছে, আর একটাকে 3x বলা আছে। 3টে অ্যাঙ্গেল এই ছবিতে দেখানো আছে। এবার এই 3টে অ্যাঙ্গেল তোমরা যদি খুব ভালো করে ছবিটা লক্ষ্য করো, তাহলে 3টে অ্যাঙ্গেল একসঙ্গে যদি আমরা ভাবি, তাহলে পুরো একটা সরল কোণ বোঝাচ্ছে। এবার আমরা কিন্তু সরল কোণের মান জানি 180 ডিগ্রি স্বভাবতই, তাহলে x প্লাস 3x প্লাস 30 ইকুয়াল টু 180, সেখান থেকে x তুমি বার করতে পারো। এরপরে আমাদের একটা পাটিগণিত টাইপের অঙ্ক দেওয়া আছে, এটা পার্সেন্টেজের অঙ্ক। সেখানে বলছে যে পেঁয়াজের দাম 20% বেড়েছে, তাতে গৃহস্থ সে কি করছে না তার খরচটা 20% কমিয়ে দিয়েছে। এই ধরনের অঙ্ক তোমরা শিখেছো। তোমরা এই ধরনের অঙ্ক কিভাবে করো? মনে করো যে 100 কেজি পেঁয়াজের দাম 100 টাকা, তাহলে এবারে তোমার ওই 100 কেজি পেঁয়াজের দাম এখন বেড়ে কত হয়েছে? 20% বেড়ে গেছে, তাহলে 120 টাকা হয়ে গেছে। এবারে যিনি গৃহস্থ তিনি আগে 100 কেজি খরচ করতেন, এইবারে তিনি খরচটা কমাতে চাইছেন। এবারে খরচটা কমিয়ে তিনি কি করছেন না যাতে তার পেঁয়াজের ব্যবহারটা কমাতে চাইছেন, যাতে তার কি করছেন না মাসের খরচটা একই থাকে।
তার মানে তিনি মাসে 100 টাকাই খরচ করবেন। কিন্তু এখন তো আর 100 কেজি পেঁয়াজের দাম 100 টাকা নেই, এখন তো 100 কেজি পেঁয়াজের দাম 120 টাকা হয়ে গেছে। তাহলে 120 টাকায় এখন 100 কেজি পেঁয়াজ পাওয়া যায়, কিন্তু আমি তো খরচ করতে পারবো 100 টাকা। তাহলে 100 টাকায় আমি কত পেঁয়াজ পাবো সেটা আমি ক্যালকুলেশন করে নেবো। 120 টাকায় আমি 100 কেজি পেঁয়াজ যদি পাই, তাহলে 100 টাকায় কত পাবো সেটা আমি বার করতে পারবো। এবারে তাহলে আমি আগে খরচ করতাম 100 কেজি, তাহলে এখন আমি কত খরচ করছি, এবার দুটো মাইনাস করে দাও, তাহলে তুমি খুব সহজে পেয়ে যাবে কত তোমাকে খরচ কমাতে হবে। এই ধরনের আমাদের বহু প্রশ্ন রয়েছে। একটা সরল রয়েছে 6তে, দেখো খুব সহজ সরল, তোমরা এগুলো চেষ্টা করলেই পারবে। দুটো ফ্র্যাকশন টাইপের সরল দেওয়া আছে, এবার ফ্র্যাকশন দুটো সমান বলা আছে। তো সেখান থেকে আমরা কি করি, আমরা কোনাকুনি একটা গুণ করে দিই, করে দিয়ে সেখান থেকে এক্স গুলো একদিকে নিয়ে আসি। তোমরা জানো এই পদ্ধতিগুলো আমরা শিখে এসেছি, সেখান থেকে আমরা খুব সহজেই এক্স বার করতে পারবো। আমরা এর আগে এরপরে আরো অনেক অনেক প্রবলেম সেখানে দেওয়া আছে, তোমরা সবগুলো স্টাডি করবে। তোমরা এখানে একটা পাই চার্ট দেখতে পাবে, আমরা একটা কোয়েশ্চেন নাম্বার 12-এ দেখতে পাচ্ছি একটা পাই চার্ট দেওয়া আছে। এবারে সেই পাই চার্টে কি দেওয়া আছে না, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা কতজন, রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা কতজন, লোকসঙ্গীতের শ্রোতা আর আধুনিক সঙ্গীতের শ্রোতা, এগুলো সব দেওয়া আছে। টোটাল সার্কেলটা কমপ্লিট করা আছে। এইবারে আমাকে এখানে প্রশ্ন করেছে লোকসঙ্গীতের শ্রোতা বৃত্তকলাটার সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। তো প্রশ্ন অনুযায়ী আমি যদি খুব ভালো করে মাইনিউটলি দেখি, তো দেখতে পাচ্ছি যে লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%। আর টোটাল সার্কেলটা কত, তুমি খুব সহজে সার্কেলটাকে সবগুলো এগুলো অ্যাড করে দিলেই পেয়ে যাবে। দেখো সার্কেলটা টোটাল হচ্ছে 100% রয়েছে। তাহলে 100%-এর মধ্যে 20% হচ্ছে কি না লোকসঙ্গীতের শ্রোতা। তাহলে কত অংশ লোকসঙ্গীতের শ্রোতা হবে, 20% বাই 100%, ক্যালকুলেট করলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ। এই রকমের আমাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের খুব সাহায্য করবে। তুমি এখানে একটা ইন্ডিসিসের অঙ্ক রয়েছে, দেখো 100 এর সমান কি। তো আমরা তো ক্লাস 7-এ এই ইন্ডিসিস মানে সূচক করে এসেছি, সেই সূচকে আমরা অনেক ফর্মুলাও শিখেছি। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এরকম ফর্মুলা তোমার জানা আছে, ab হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। তাহলে আমাদের যে ফর্মুলাগুলো আমরা জানি, আমাদের এই প্রবলেম 100 টু দি পাওয়ার 100, সেটাকে এই ফর্মুলার কোনটাতে অ্যাপ্লাই করলে আমি অপশনগুলোর কাছাকাছি পৌঁছতে পারবো, সেইটা তোমাকে ভাবতে হবে। তাহলে অপশনগুলো ভাবতে গেলে তুমি দেখবে যে এদের মধ্যে বোধহয় ab টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এইটাকে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি যে 4টে অপশন আছে সেখান থেকে কোনটা সঠিক খুব সহজেই কিন্তু পেয়ে যেতে পারো। তো এইরকম আরো অনেক প্রশ্ন রয়েছে। আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া ছিল হাওড়া আর বর্ধমান এদের মধ্যে দূরত্ব 85 কিলোমিটার, সেই দূরত্ব বলেছে কি 5% বেশি মেল লাইনে, তাহলে মেল লাইনের দূরত্ব কত। তো কর্ড লাইনে যদি দূরত্ব 100 ধরি, তাহলে মেল লাইনে 5% বেশি হলে ওটা 105 কিমি হয়ে যাবে। এটা যদি 100 কিমি ধরি তাহলে ওদিকে 105 কিমি হবে। তাহলে কর্ড লাইনে দূরত্ব যদি 100 কিমি হয়, মেল লাইনের দূরত্ব হচ্ছে 105 কিমি। তাহলে কর্ড লাইনের দূরত্ব যদি 85 হয়, তাহলে মেল লাইনের দূরত্ব কত, তোমরা অনুপাতের অঙ্ক শিখেছো, সেটা দিয়ে খুব সহজেই এটা বার করে নিতে পারবে। All of the students, I say that the problems in question number 20, the distance between Howrah and Burdwan in main line. You know in the question, from the question it is clear that the distance from Howrah to Burdwan in main line is 5% greater, 5% more. Therefore, if the distance from Howrah to Burdwan in Kord line is 100 kilometer, then this distance will be 120 kilometer in main line. And it is given that the distance in Kord line it is 85 kilometer. Therefore, by the process of ratio and proportion, you get the answer. আপনি ক্লাস 10 নিয়ে একটু বলুন। আচ্ছা, এবার আরো অন্য ধরনের আমি কিছু অঙ্ক বলি। যেমন ইকুয়েশন দিয়ে অনেক কিছু অঙ্ক আছে, যেমন 2-এর দাগের অঙ্কতে রাশিটির শূন্য কি কি,
এই রাশিটির শূন্য কি কি, এটা তোমরা যদি উৎপাদক করো, উৎপাদক থেকে এই উত্তরটা কিন্তু হয়ে যাবে যে শূন্য কি কি। আবার একই ধরনের অঙ্ক আছে 5 অঙ্কেতে, সেখানে শূন্যটা দেওয়া আছে, আমাদের রাশিটি আনতে হবে। অর্থ আমরা যদি x-0 ইন্টু x+1 ইন্টু x-1 করি, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে এবং অপশানটাও খুব সহজে পেয়ে যাবে। এছাড়া 7 অঙ্কটা তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, যেটা সমীকরণ দেওয়া আছে, সমাধানটা কি হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে দুটো উত্তর আসছে সেই দুটো ওকে সিদ্ধ করছে কিনা। উত্তর এক্স এর মান দুটো আসলেও হতে পারে একটা মান সিদ্ধ করলো না, তাহলে উত্তর থেকে সেটা বাদ যেতে পারে। তাহলে এই ধরনের আরো অনেক সহজ অঙ্ক আছে, তো সেগুলো তোমরা চেষ্টা করবে একলা একলা, এবং ম্যাক্সিমামই তোমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, ইন ইংলিশ আসি। Here from question number 2, the given polynomial is x square plus 2x minus 8. We have to find the zeros of the equation. To find the zeros of the equation, we have to factorize this, and from that we can get the answer of an option. And from question number 5, zeros is given, we have to find the polynomial. In this process, you can apply in this way x-0 into x+1 into x-1, and in this way you can find the option also. And there is a solve in question number 7, এবং 1 by x minus 1 by x into x minus 3 equals to 0. You can find two solutions, but one of the solution does not satisfy the equation. So you can get the answer in this way, you can find the correct answer. আজকে তোমাদের সঙ্গে আমরা কিছুটা সময় কাটালাম। তোমরা আজকে যা শুনলে বা জানলে, এগুলো তোমাদের জানা। তোমরা বারবার যেটা আমরা বলি যে অঙ্কের প্রশ্ন পাওয়ার পরে যেটা আমাদের করণীয়, সেটা হচ্ছে প্রশ্নটা ভালো করে স্টাডি করতে হবে। প্রশ্নটাকে আগে ভালো করে বুঝে নিতে হবে। তাড়াহুড়ো করার দরকার নেই। আগে প্রশ্নটা ভালো করে দুবার পড়ো, পড়ার পরে প্রশ্নটাতে কি বলতে চেয়েছে সেটা দেখো, এবং তার ভিত্তিতে উত্তর করো। এখানে মনে রাখতে হবে যে তোমাকে এমন প্রশ্ন দেবে না যেটা কিনা অনেক কিছু মুখস্থ করে তারপরে করতে হয়। তোমাকে এই প্রশ্নগুলো এমনভাবেই তৈরি হয়, ন্যাসের প্রশ্ন, যেখানে কিছু পিকচার তোমায় দিল, সেই পিকচার থেকে তোমার পিক্টোরিয়ালি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো। যেমনভাবে তোমাকে বার চার্টের যে অঙ্কটা দেওয়া হয়েছে, সেখানে সবই গিভেন আছে, তুমি খালি সেটাকে স্টাডি করো যদি, তাহলে তোমার সেই স্টাডি থেকে তুমি অ্যান্সারটা পেয়ে যেতে পারো। পাই চার্ট, তুমি একই পাই চার্ট থেকে তুমি যদি স্টাডি করো, তাহলে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে সেইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন ক্লাস 8 এবং ক্লাস 10 ক্ষেত্রে তোমরা আগে কোয়েশ্চেনটা স্টাডি করো। সেই কোয়েশ্চেনটা স্টাডি করে ঠান্ডা মাথায় দেখো যে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। আর যদি দেখো যে কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো কনফিউশন হচ্ছে কোনো জায়গা নিয়ে, তাহলে তোমরা তোমাদের ক্লাসের টিচারদের সঙ্গেও যোগাযোগ করতে পারো। তাহলে তাদের থেকে একটা পরামর্শ তোমরা পারবে, এবং সেই পরামর্শের ভিত্তিতে তোমরা এগোলে কিন্তু সঠিক উত্তরটা তোমরা নির্বাচন করে নিতে পারবে। তার সামনে পুজো আছে, সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে কাটাও। এই প্যান্ডেমিকের সময় আমরা বদ্ধ হয়েছিলাম, কিন্তু আমাদের মন আবদ্ধ হয়ে থাকেনি। আমরা আমাদের মনকে উন্মুক্ত রেখে আরো অনেক কিছু শিখে নেব, এবং এই ন্যাস যে 2021 সালে যে ন্যাস হবে, সেই ন্যাসে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, এই আশা আমরা রাখলাম। নমস্কার। নমস্কার।